তো বিশ্বজুড়ে এখন যা ঘটছে তা বেশ জটিল। একদিকে ভূরাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে প্রযুক্তির দুনিয়ায় বড়সড় একটা পরিবর্তন, আর সাথে আছে বাজারের অস্থিরতা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই তিনটা আলাদা ঘটনা আসলে এক সুতোয় বাঁধা, আর কিভাবে এরা মিলেমিশে পুরো বিশ্ব অর্থনীতিকেই নাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে মূল ঘটনাটা দিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ডেডলাইন বাড়িয়ে দিয়েছেন, মানে হঠাৎ করেই। আর এই একটা সিদ্ধান্তই কিন্তু এক ধরনের অপ্রত্যাশিত কূটনীতি সুর তৈরি করে দিয়েছে। দেখুন, ব্যাপারটা এখানেই আরও জটিল হয়ে যায়। একদিকে আমেরিকা বলছে আলোচনা নাকি খুব ভালোভাবে এগোচ্ছে, আবার তারাই 10,000 সেনা পাঠানোর কথা ভাবছে। অন্যদিকে ইরান কিন্তু শুরু থেকেই আলোচনার ব্যাপারে অন্য কথা বলছে। শোনা যাচ্ছে তারা আমেরিকার দেওয়া 15 দফা পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তো এই যে দুই পক্ষের কথার মধ্যে এত বড় একটা ফারাক, এটাই কিন্তু বৈশ্বিক অনিশ্চয়তাকে আরও অনেক বাড়িয়ে দিচ্ছে। আর এই যে উত্তেজনা, এটা কিন্তু শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। এর প্রথম আর সবচেয়ে সরাসরি প্রভাবটা কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিতে গিয়ে পড়ছে। আর শুরুটা হয়েছে জ্বালানি খাত দিয়ে। এই যে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা অচলাবস্থা চলছে, এর সরাসরি প্রভাব কিন্তু পড়েছে তেলের বাজারে। দামটা বেশ চড়া। সাংহাই ক্রুডের কথাই ধরুন, ব্যারেল প্রতি প্রায় $110, আর ব্রেন্ট ক্রুডের দাম তো এর মধ্যেই 50% বেড়ে গেছে। ভাবুন একবার, এটা বিশ্বজুড়ে দেশগুলোর ওপর কী পরিমাণ অর্থনৈতিক চাপ তৈরি করছে। আর এই কথাটা দেখুন, কি দারুণভাবে পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করছে। এখন কিন্তু বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকাররা নিজেরাই খোলাখুলি বলছেন যে অন্য সব চিন্তার চেয়ে মুদ্রাস্ফীতির ঝুঁকিটাই এখন অনেক বেশি। আর এর পেছনের সরাসরি কারণটাই হলো এই ভূ রাজনৈতিক সংঘাত। এর প্রভাব যে কতটা বাস্তব, এই উদাহরণটা দেখলেই বোঝা যায়। হংকংয়ের একটা বড় রিয়েল এস্টেট কোম্পানি হেন্ডারসন ল্যান্ড তাদের ডিভিডেন্ড বা লভ্যাংশ 30% কমিয়ে দিয়েছে। আর কারণ হিসেবে তারা সরাসরি বলছে ইরানের পরিস্থিতির কথা। মানে মধ্যপ্রাচ্যের একটা রাজনৈতিক অস্থিরতা কিভাবে এশিয়ার একজন বিনিয়োগকারীর পকেটে সরাসরি প্রভাব ফেলছে ভাবা যায়। আচ্ছা, চলুন এবার অন্য একটা দিকে নজর দিই। ঠিক যখন একদিকে এই ভূ রাজনৈতিক উত্তেজনা চলছে, প্রায় একই সময়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের আরেকটা ধাক্কা বাজারে এসে লাগল। আর এটার উৎস ছিল প্রযুক্তির দুনিয়া। গুগল তাদের নতুন একটা এআই অ্যালগোরিদম সবার সামনে নিয়ে আসলো, নাম টার্বো পয়েন্ট। এটার কাজ কি? এটা আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে অনেক কম মেমোরি ব্যবহার করে কাজ করতে সাহায্য করে। মানে প্রায় 6 ভাগের 1 ভাগ মেমোরিতেই কাজ চলে যাবে। সহজ কথায় বললে এআই এখন কম খরচে, কম রিসোর্সে অনেক বেশি কিছু করতে পারবে। এর মানেটা কিন্তু অনেক বড়। যেসব শক্তিশালী দামি হার্ডওয়্যারের উপর এআই নির্ভর করত, সেগুলোর চাহিদা হয়তো সামনে কমে আসবে। আর এই খবরটা আসার সাথে সাথেই বাজারে এর প্রতিক্রিয়া দেখা গেল বেশ মারাত্মকভাবেই। দক্ষিণ কোরিয়ার যে প্রযুক্তি নির্ভর শেয়ার বাজার, সেটা একদিনেই 4% পড়ে গেল। কেন? কারণ সবার মনে ভয় ঢুকে গেল যে মেমোরি চাহিদা যদি কমে যায়, তাহলে দেশটির স্যামসাং বা এসকে হাইনেক্সের মতো বড় বড় চিপ নির্মাতা কোম্পানিগুলোর ব্যবসায় বড়সড় ধাক্কা লাগবে। তো মূল বিষয়টা হলো, এই একটা মাত্র প্রযুক্তিগত উদ্ভাবনের খবর বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু প্রযুক্তি কোম্পানির শেয়ারে ব্যাপক বিক্রির চাপ তৈরি করল। অথচ এই স্টকগুলোই কিন্তু গত 1 বছরে বিনিয়োগকারীদের কাছে অন্যতম সেরাবাজি ছিল। এখন দেখুন কিভাবে এই দুটো একদম আলাদা ধরনের ধাক্কা, একদিকে ভূরাজনৈতিক ঝুঁকি আর অন্যদিকে প্রযুক্তিগত আলোড়ন, একসাথে মিলে এশিয়ার বাজারগুলোর জন্য একটা ভীষণ উত্তাল আর অনিশ্চিত পরিবেশ তৈরি করছে। হংকংয়ের বড় বড় কোম্পানিগুলোর সাম্প্রতিক আয়ের দিকে তাকালে একটা মিশ্র, কিন্তু বলা যায় মোটের উপর একটা নেতিবাচক ছবি চোখে পড়ে। বাজারের এই সার্বিক চাপের মধ্যে প্রত্যেকটা কোম্পানি যার যার নিজের সমস্যা নিয়ে লড়ছে। যেমন হেন্ডারসন ল্যান্ডকে দেখুন, ভূরাজনৈতিক কারণেই ডিভিডেন্ড কমাতে বাধ্য হচ্ছে। বেশ, তো এই যে দুই দিক থেকে আসা অনিশ্চয়তার ঝড়, এর মুখে বড় বড় বিনিয়োগকারী আর ফান্ড ম্যানেজাররা কি করছেন? তাদের টাকাটা যাচ্ছে কোথায়? ডেটা যা বলছে তা খুব পরিষ্কার। বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। তারা ঝুঁকি এড়াতে স্টক, বন্ড এসব বিক্রি করে দিচ্ছেন আর হাতে নগদ টাকা রাখছেন। আসলে তারা অপেক্ষা করছেন, দেখতে চাইছেন যে বাজার শেষ পর্যন্ত কোন দিকে যায়। আর সবশেষে এই পুরো পরিস্থিতিটা আমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। এমন একটা বিশ্বে যেখানে ক্রমাগত একটার পর একটা ধাক্কা আসছে, সেখানে নিরাপদ বিনিয়োগ বলে আর কিছু কি আদৌ আছে? এই বৈশ্বিক আলোড়ন যেহেতু থামছে না, তাই বিনিয়োগকারী এবং অর্থনীতি সবাইকে এই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার একটা পথ খুঁজে বের করতে হবে।